দর্শক সবাইকে স্বাগত। আপনারা দেখছেন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আলোচনায় যাবার আগে মজুদের সঙ্গে আপনাদের পরিচয় করানোর আগে দু একটি শিরোনাম পড়তে চাই আসলে সাম্প্রতিক সময়ে, তখনই আপনারা বুঝতে পারবেন আসলে কি প্রসঙ্গে আমরা কথা বলতে চাই। ডাক্তার জাফরুল্লাহ বলেছেন যে ধাক্কা দিলেই সরকার ক্ষমতা থেকে পড়ে যাবে, এতটাই সরকারের নড়বড়ে অবস্থা। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এক ধরনের জঘন্য খেলায় মেতেছে। এটি হচ্ছে বিএনপি এবং তার সহযোগী সংগঠন বা যারা আসলে একসঙ্গে রাজনীতি করছেন তাদের একটি আলোচনার প্রাণ বিষয়বস্তু। অন্যদিকে আওয়ামী লীগ বলছেন যে আসলে ক্ষমতা কোনোভাবেই দীর্ঘায়িত করার কোনো ইচ্ছে সরকারের নেই এবং বিএনপি জোট বা অন্যান্য সংগঠনের এই সমস্ত বক্তব্যগুলোকে তারা কোনোভাবে আমলে নিচ্ছেন না। তারা বলছেন যে আসলে এটি অন্যভাবেই রাজনীতির মাঠকে উত্তপ্ত করার এক ধরনের প্রয়াস। অর্থাৎ আমরা আলোচনা করতে চাই রাজনীতির বর্তমান প্রসঙ্গ নিয়ে এবং সেই প্রসঙ্গে কোন কোন বিষয়ে প্রাসঙ্গিক সেটি আলোচনা করতে গিয়ে আমাদের সঙ্গে যারা আলোচক হিসেবে আছেন তাদের কথায় সেটি উঠে আসবে। প্রথমে তাদের সঙ্গে আপনাদেরকে আমরা পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব এস.এম. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন জনাব জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক, গণসংহতি আন্দোলন। আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন নূর আহমেদ বকুল, পলিট ব্যুরো সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। তিনি যখন যুক্ত হবেন তখন তাকে আপনাদের সঙ্গে আবারও পরিচয় করে আবারও স্বাগত জানাবো। কথা বলছি আমরা রাজনীতির বর্তমান বাস্তবতা নিয়ে। যদি শুরু করতে চাই খায়রুল কবির খোকন আপনাকে দিয়ে, আসলে সরকারের এখনকার বর্তমান বাস্তবতাকে আপনারা মনে করছেন যে নাজুক বাস্তবতা এবং নড়বড়ে বাস্তবতা, কোন কোন ভিত্তিতে আসলে এটি আপনাদের মনে হচ্ছে, তার পক্ষে আপনাদের ব্যাখ্যা কি আছে? খায়রুল কবির খোকন। ধন্যবাদ। দেশে একটি জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে, এটাই আমাদের সংবিধানে উল্লেখ আছে। এই রাষ্ট্রের এবং এই ভূখণ্ডের এই দেশের মালিক, এই দেশের মালিক মুখ্য দেশের জনগণ। কিন্তু জনগণের ভোটের সরকার আজকে দেশ পরিচালনা করছে না। দেশে একটি অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অগণতান্ত্রিক সরকার আজকে তারা বিনা ভোটে আজকে রাষ্ট্রীয় ক্ষমতা আজকে দখল করে বসে আছে, যার কারণে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই। যার কারণে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের চরম ব্যর্থতা, চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলোকে সরকার পুরোপুরি দলীয় প্রতিষ্ঠানে তারা পরিণত করেছে, ইনক্লুডিং সাংবিধানিক একটি প্রতিষ্ঠান, আবার নির্বাচন কমিশন আমরা দেখি যে সেটাও একই অবস্থা সৃষ্টি হয়েছে। যার কারণে আজকে জনগণ ভোটাধিকার হরণ করা হয়েছে। আজকে মানুষের মৌলিক অধিকার নাই, আইনি শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, ন্যায় বিচার নাই, মানবাধিকার নাই। আজকে মানে গুম, খুন, হামলা, মামলা, নির্যাতন আজকে চলছে। আজকে দেখছি দেশের থেকে হাজার হাজার কোটি টাকা আজকে পাচার করে যাচ্ছে। আজকে দেখি গোল্ডেন বয়, ডায়মন্ড বয়, এবং আমরা দেখি যে একজন চিকিৎসক যখন চিৎকার করে আমরা যখন বলতে শুনি যে আমি ডিজি হতে চাই না, ডিজি ড্রাইভার হয়ে মরতে চাই, তখন তো দেশের অবস্থা তো কি অবস্থা আজকে সামগ্রিক অবস্থা আজকে আমরা বুঝতেই পারছি যে দেশের আজকে সামগ্রিক যে পরিস্থিতি, সেই সামগ্রিক পরিস্থিতিতে আজকে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারের চরম ব্যর্থতা। কারণ এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ জনগণের তারা এই সরকার যেহেতু সরকারি যন্ত্র ব্যবহার করে, প্রশাসন যন্ত্র ব্যবহার করে, আমলাতান্ত্রিক এবং সশস্ত্র বাহিনীর উপর নির্ভর করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, জনগণ তাদের ভিত্তি নয়। চাই আজকে জনবিচ্ছিন্ন, তারা দেউলিয়া হয়ে পড়েছে, দিশার হয়ে পড়েছে। তাই আজকে তারা কোনো কিছুতে সমন্বয় নেই, একটি বিশৃঙ্খল আজকে পরিস্থিতি আজকে দেখতে পাচ্ছি আমরা যে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারের যে চরম ব্যর্থতা সব ক্ষেত্রেই। তো সেই ব্যর্থতার দায় ডাকানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে। সেই ইস্যু তৈরি করা মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। এই 5-18 নির্বাচনে দেখেছি। তারপরে আমরা দেখেছি। আপনার কাছে আরেকটি ছোট্ট প্রশ্ন আমাদের আছে প্রাসঙ্গিক ভাবে, আসলে সরকারের অগণতান্ত্রিক মানসিকতা, নড়বড়ে বাস্তবতা, সেই জায়গায় আপনারা বলছেন ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে বা অনেকেই বলার চেষ্টা করছেন, এই ধাক্কাটি আপনারা কিভাবে দিতে চান? কোনো প্ল্যান আপনাদের আছে কিনা? না, ধাক্কাটা তো আমি মনে করি যে এই ধাক্কাটা একটু মানে আমাদের একটু মানে দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, এবং আমাদেরকে ধাক্কার বলতে সেটা বোঝানো হচ্ছে যে আন্দোলন আর কি। সেই আন্দোলনটা আমরা সবাইকে নিয়েই আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আর একটি নির্বাচন, যে ধাক্কা বলতে আমরা সেটা বুঝছি আন্দোলন করি, আমাদের সেই যে মৌলিক পথে যে আন্দোলনটি করা যায় সেটি করে আপনারা ধাক্কা দিতে চান। মানুষের ভোটের অধিকার, আইনের শাসন, সেটাকেই আমরা বুঝাতে চাচ্ছি আর কি।
কারণ জি সেখানে দেশ পরিচালনা যারা ব্যর্থ হচ্ছে, সরকার পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ব্যবস্থা করলেই এই এই সংকট থেকে উত্তরণ হতে পারে। জি, আপনার এবং কাছে সেই আমি ধাক্কা আবারও দেওয়ার আসছি সময় একটু চলে পরে। আসছে। আপনার কাছে আমি আবারও আসছি। আমরা একটু এস এম কামাল হোসেনের কাছে আসতে চাই। আসলে যে বক্তব্য তিনি দিলেন সেটি আপনি প্রত্যেকটি কথাই শুনেছেন। এর প্রেক্ষাপটে আপনার কি বক্তব্য আছে? অগণতান্ত্রিক নড়বড়ে বাস্তবতা, দেশ পরিচালনায় আপনারা পুরোপুরি ব্যর্থ স্বীকার করছেন না নিশ্চয়ই, আপনার ব্যাখ্যা কি? যাদের পা থেকে মাথা পর্যন্ত ব্যর্থতার দায়ে যারা অভিযুক্ত, যাদের আমলে মানুষের ভোটের অধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, ক্লিন আউট অপারেশনের নামে 128 জন লোক হত্যা করেছে, দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে, বিদ্যুতের দাবিতে যাদের আমলে 21 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে, সারের দাবিতে যাদের 18 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে, যারা কোটি কোটি টাকার কথা বলেন বিদেশে পাচার করেছেন। উনি আইনের শাসনের অর্থ কি 21 আগস্ট গ্রেনেড হামলা করে বিরোধী দলের নেতাকে হত্যা করা আইনের শাসন, গণতান্ত্রিক ব্যবস্থা? উনাদের সাবেক প্রিয় নেতা বি চৌধুরী সাহেব, যিনি রাষ্ট্রপতি ছিলেন, তার একটি জনসভায় যাওয়ার কথা ছিল, সেখানে যেতে দেননি এবং পুলিশের নাকের ডগায় ছাত্রদল, যুবদল, বি চৌধুরীর মতো লোককে, সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তাকে রেল লাইন দিয়ে ছাত্রদল, যুবদল মারার জন্য তাড়িয়ে বেরিয়েছিলেন। সেটাই কি গণতন্ত্র, সুশাসন? সেটাই কি আইনের শাসন? আমি যদি বলি উনাদের আমলে কোন হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আমি একটু প্রশ্ন বলি। এই সরকারের শূন্যের কোঠায় যে খোকন সাহেবদের কাছে, ফখরুল সাহেবদের কাছে, সরকারের শূন্যের কোঠায় থাকলে ওনারা রাজপথে লোক পেতেন। আমি আপনার বলি, একটি আন্তর্জাতিক সংস্থা জরিপ করে বলেছেন বাংলাদেশের শতকরা, এবং বাংলাদেশের কোন সংস্থা না, IRI, আমেরিকান একটা আন্তর্জাতিক সংস্থা, এবং যিনি করেছেন তিনি রিপাবলিক দলের সদস্য, বলেছেন বাংলাদেশের 83% লোক জননেত্রী বাংলাদেশের সরকারের প্রতি আস্থা, বিশ্বাস আছে। কারণ এই সরকারের আমলে যে বাংলাদেশ ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষের বাংলাদেশ, সন্ত্রাসের বাংলাদেশ, যে বাংলাদেশ 5-5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, যে বাংলাদেশ জঙ্গিবাদের বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশকে আজকের প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন, উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা 28 বছর ক্ষমতায় ছিল, তারা সীমান্ত চুক্তি বাস্তবায়ন করতে পারেনি। একমাত্র জননেত্রী শেখ হাসিনা স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে, তার ব্যক্তিত্বের কারণে ভারতের পার্লামেন্ট সকল দলের সংসদ সদস্যরা ঐক্যবদ্ধভাবে একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন সীমান্ত চুক্তির ব্যাপারে। 28 বছর আগে কেউ পারেননি। গঙ্গার পানির চুক্তি পারেননি। উনাদের নেত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারতে গিয়ে বাংলাদেশের এতই মানে ব্যক্তিত্ব সম্পন্ন লোক ভারতের প্রধানমন্ত্রীর কাছে গঙ্গার পানির চুক্তির কথা বলতে পারেন নাই। বাংলাদেশে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেছিলেন, দুঃখিত আমি ভুলে গেছি, জাতীয় সমস্যা ভুলে গিয়েছিলেন। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওনাদের আমলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। আজকে জননেত্রী শেখ হাসিনার আমলে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সে নিজের দলের হলেও তাদেরকে সাজা দেওয়া হচ্ছে। আমি এক এক করে বলতে পারি। আপনি ফেনীতে নুসরাত হত্যাকাণ্ড হয়েছিল, সাজা হয়েছে। সেখানে ওই অধ্যক্ষকে আওয়ামী লীগের লোক সহযোগিতা করেছিল, তাদেরকেও ফাঁসির আদেশ হয়েছে। আপনি জানেন বিশ্বজিৎ হত্যা করা হয়েছিল, ছাত্রলীগের নেতারা নামে জড়িত ছিল, তাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে। উনাদের আমলে উনারা আইনের শাসনের কথা বলেন, ইসের কথা বলেন, উনাদের আমলে সনি হত্যাকাণ্ডের বিচার হয়নি, বাপের করে নওশীন হত্যাকাণ্ড হয়েছে, বিচার হয়নি। আমি আর এক সেকেন্ড বলে নেই, উনি আর একটা বললেন যে ভোটের কথা, ভূতের মুখে রাম নাম। এই সরকার উন্ডাই তারা, আমি আর উনি একসাথে 1 মিনিটে শেষ করে 1990 সালে 10ই অক্টোবর একসাথে জিহাদের লাশকে সামনে রেখে শপথ নিয়েছিলাম, বাংলাদেশ মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসবে, বাংলাদেশে গণতন্ত্রের ধারায় ফিরে আসবে। সেই জিহাদ মুনির ডাক্তার মিলনের রক্তের উপর দাঁড়িয়ে সেদিন সামরিক স্বৈরাচারদের পতন হয়েছিল। উনরাই প্রথম জিহাদ মুনিরের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে মাগরের নির্বাচনে 10টা হুন্ডা 20টা গুন্ডা টেবিলের উপর ব্যালট লিখে সিল উনরা মারা শুরু করেছে। অর্থাৎ শহীদ মিনার মুক্তি, যে
খোকন সাহেব ডাকসু জিএস ছিলেন, সেই 10 দফার সাথে গণতান্ত্রিক ধারার সাথে বিশ্বাসঘাতকতা করে উনরা গণতন্ত্রের পিছনে শ্রীঘাত করে জি, এস এম উনরা কামাল হোসেন, নির্বাচন কমিশনের কথা একদমই বলেন। শেষ দিকে উনরাই আজিজ মার্কা নির্বাচন করেছিলেন, এক সেকেন্ডে আজিজ মার্কা নির্বাচন করেছিলেন, 1 কোটি ভুয়া ভোটার তৈরি করেছিলেন নির্বাচনে কোন রকম বৈতরণী হওয়ার জন্য 2001 সালে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র শেখ হাসিনাই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছেন 75 সালে। এস এম কামাল হোসেন, আপনি আবারও কথা বলার সুযোগ পাবেন, আপনার কাছে আমি আসছি। জোনায়েদ সাকি, আমরা তার বক্তব্যের প্রেক্ষাপটে একটি কথা বুঝতে পারছি যে গণতন্ত্র বনাম উন্নয়ন, এইটির মাঝখান দিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতির দ্বিধাবিভক্তি বা তর্ক বিতর্ক চলছে। সেই জায়গা থেকে আপনার ব্যাখ্যা কি আছে জোনায়েদ সাকি? ধন্যবাদ আপনাকে। টক শোতে আসি, আমরা নানান কথা বলতে হয় বলি। তো এই যে ধরনের বক্তব্য চলে এর মধ্যে দিয়ে আসলে একটা যুক্তিতর্কের জায়গা খুব সীমিত, ফলে যার যার বক্তব্য দিয়ে যাওয়াটাই আসলে এখানে বরং সমীচীন। তো আমার মনে হয় যে আপনি যে প্রশ্নটা করেছেন শুরুতে, যে কেন এই সরকারের পায়ের তলার মাটি দুর্বল, সেটা বরং আমি যে কোনো সরকার গঠিত হয় কিভাবে? জনগণের প্রতিনিধি আসবে, তার মানে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য যে সার্বজনীন ভোটার ব্যবস্থা আছে, সেই ভোটের মাধ্যমে একটা সরকার যখন নির্বাচিত হয় তার একটা ন্যায্যতা থাকে, সে সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটে নির্বাচিত, এটাই তার শক্তি। ফলে মানে সেই জনগণের উপর ভর করে কিন্তু তারা তাদের কার্যক্রম চায়। বর্তমান সরকার 2014 সালের 5ই জানুয়ারি এবং 2018 সালের 29-30 ডিসেম্বরের যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আছে। ফলে বাস্তবে আসলে তারা জানে যে তারা এই জনগণের সম্মতির উপর দাঁড়িয়ে, এমনকি তাদের নিজেদের লোকজন তাদের ভোট দিতে পারে। ফলে এই সরকারের প্রাথমিক যে জায়গা, মানে নৈতিক যে ভিত্তি, সেটা ভীষণ রকম দুর্বল। এবং এই নৈতিক দুর্বলতার কারণে সরকার যে কতগুলো পদক্ষেপে যেতে থাকে, সেটা হচ্ছে একদিকে হচ্ছে যে সমস্ত রাষ্ট্র শক্তিটাকে নিজের দখলে নিয়ে আসার চেষ্টা করা, একদিকে হচ্ছে রাষ্ট্র শক্তির ভয় দেখিয়ে মানুষকে দমন করার চেষ্টা করা। দুটো কাজই তারা ব্যাপকভাবে করেছেন এবং গত এই 12 বছর যাবৎ এটা তারা করতে করতে রাষ্ট্রযন্ত্রকে তারা পুরোপুরি একটা নিজেদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছেন এবং তার দ্বারা ব্যাপক দমন, পীড়ন, ত্রাস, ভয় সৃষ্টি করে নিজেরা ক্ষমতা। কিন্তু একটু গভীরভাবে দেখলে বুঝবেন যে এই যে তারা ভয় দেখাচ্ছে, ভয়টা মূলত দেখাচ্ছেন তারা নিজেরা ভীত বলে। কারণ যখনই একটা জনসম্মতিহীন সরকার ক্ষমতায় থাকে, তার বিরুদ্ধে মানুষের বিক্ষোভ তৈরি হবে নানা কারণে। এই যে তারা জনগণের উপর দমন পীড়ন চালাচ্ছেন, এই যে রাষ্ট্র শক্তিকে তারা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে, এর ফলে কি ঘটছে? চুরি, দুর্নীতি, লুটপাট একটা ভয়াবহ চেহারা নিয়েছে। এখন উনি আগের চুরি দুর্নীতির কথা বলবেন, আওয়ামী লীগ সবসময় তখন আগের চুরি দুর্নীতি, আগে যে চুরি দুর্নীতি হয় নাই তা কিন্তু নয়, কিন্তু এই চুরি দুর্নীতি আগের তুলনায় এখন এটা একটা ভয়াবহ সাগর চুরির জায়গায় এসেছে। কারণ বাজেটের আকার বেড়েছে, অর্থনীতি বেড়েছে, ফলে সেটাতে একটা বড় চেহারা নিবেই। কিন্তু যে ব্যাপক মাত্রায় চুরি হচ্ছে, যার ন্যূনতম কোনো লাগাম নেই, এটার একটা কারণ আছে। কিন্তু অর্থাৎ আগেকার যখন নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে, তখন হয় কি তাকে একটা ভোটের তোয়াক্কা করতে হয়, ফলে নানা ধরনের প্রতিষ্ঠানগুলো থাকে, মিনিমাম একটা চেক এন্ড ব্যালেন্স থাকে। যদিও বাংলাদেশে এই চেক এন্ড ব্যালেন্সের অবস্থা সাংবিধানিকভাবে খুবই দুর্বল, সেটা রাষ্ট্রের একটা মানে ভীষণ রকম সংকটের জায়গা, যেটা গণতান্ত্রিক রূপান্তর দরকার। কিন্তু তারপরও নির্বাচন যতটুকু ন্যূনতম একটা চেক এন্ড ব্যালেন্সের ক্ষেত্র দেয়, সেই নির্বাচনটাকে নাই করে দেওয়ার ফলে, রাজনীতিকে প্রান্তিক করে দেওয়ার ফলে এখন তাদের ন্যূনতম কোনো জবাবদিহিতা করতে হয় না। ফলে একটা নিরঙ্কুশ একটা যে লুণ্ঠনের যে চেষ্টা, সেইটা চলতে থাকে। এবং এটার কারণে আমরা দেখি ব্যাপক লুটপাট হচ্ছে। তার এমনই একটা মানে পরিস্থিতি যে সেটাকে আর কোন ভাবে ঢেকে রাখা যাচ্ছে না। ফলে ফুড সোলজাররা যারা, এই যে জিকে শামীম কিংবা আরো এই যে গোল্ডেন মনির, এই ধরনের ফুড সোলজার যারা, তাদের কাছে এত বিপুল পরিমাণ অর্থের সম্পদের পুঞ্জীভবন ঘটেছে, জমা হয়েছে, যে এটা আসলে এখন বেরিয়ে আসছে, এটা সারফেসে চলে আসছে, এটা আমার সকলের দৃষ্টিগোচর হয়ে পড়ছে। তখন তারা ফুড সোলজারদেরকে ধরে, এরকম দু একজন ফুড সোলজারদেরকে ধরে তাদেরকে মানুষের সামনে একটা আইওয়াশ করতে হয়, লোক দেখানোর একটা জায়গা তৈরি করতে হয় যে না না আমরা তো বিচার করছি। জি, চুনাপুটিতে ধরে তারা আসলে দেখানোর চেষ্টা করে। আমার মোদ্দা কথা হচ্ছে যে এই যে এই ধরনের রাষ্ট্রযন্ত্রকে একটু দখল করে ফেলে এবং ভোটকে নাই করে দেওয়ার ফলে এবং দমন পীড়নের ফলে যে পরিবেশ সৃষ্টি হয়, সেখানে লুটপাট, দুর্নীতি এবং তার মধ্যে শ্রমিক, কৃষক, ব্যাপক সংখ্যাগরিষ্ঠ জনগণের নাভিশ্বাস, এবং করোনা কালে সেটা আমরা আরো ব্যাপকভাবে দেখছি। এই পরিস্থিতির ফলে মানুষের যে বিক্ষোভ থাকে, সেই বিক্ষোভের ফলে সরকার সবসময় ভয় পায় যে এই বোধহয় জন উত্থান হলো, ছোট ছোট আন্দোলনে সেগুলো তারা ভীত হতে শুরু করে, তার উপর দমন পীড়ন চালায়।
সেটা আমরা বহু ঘটনার মধ্যে দিয়ে দেখেছি। এই কারণেই বলা হচ্ছে যে সরকারের পায়ের তলায় মাটি নেই। যদি সত্যিকার অর্থে জনগণের উত্থান ঘটে সেক্ষেত্রে এই সরকার তো আসলে টিকবে না। কিন্তু আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, ডেফিনেটলি আওয়ামী লীগ একটা উল্লেখযোগ্য অংশের মানুষের প্রতিনিধিত্ব করে এবং তাদের একটা ঐতিহ্যিক অবস্থান আছে 1971 সাল ইত্যাদি। ফলে তারা যে একেবারে রাতারাতি একটা দুর্বল জিনিসে পরিণত যাবে তা তো না। ফলে তাদের যে শক্তি তারা ক্ষয় করছে, তারা শক্তি ক্ষয় করে জাতিকেও তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিচ্ছেন। কারণ এই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওঠা রাজনৈতিক দল যদি নিজেরা স্বৈরাচারী হিসেবে আবির্ভূত জি। হয় এবং জনবিচ্ছিন্ন হতে থাকে, সেটা সামগ্রিকভাবে রাজনীতির জন্য ক্ষতিকর। কিন্তু আওয়ামী লীগ অফিসে গিয়ে কিংবা তার সমর্থকদের কাছে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করেন যে বর্তমান প্রধানমন্ত্রী কেমন পারফর্ম করছেন, তাহলে সেখানে তো 83% কেন 100 ভাগই হওয়ার কথা। জি, জোনায়েদ সেটা সাকিব। এইরকমই স্ট্যাটিস্টিক্সের উপর ডিপেন্ড করে থাকলে হবে না। আমরা বাংলাদেশের অভিজ্ঞতা থেকে মানুষ এখন জানে কি পরিস্থিতির মধ্যে আমরা আছি। সে কারণে সংগ্রামটা দরকার। সংগ্রাম হলে ডেফিনেটলি সংগ্রামের পরিবেশ সৃষ্টি হওয়া মাত্রই জি, মানুষ জোনায়েদ সাকিব, আপনার কাছে আমি আবারও আসছি একটু পরে। নূর আমি আহমেদ এক বকুল। সেকেন্ড, আমি 1 মিনিট একটা কথা বলতে পারি? 1 মিনিটে জি, এস এম কামাল হোসেন। জুনায়েদ সাকিব যে কথাটা বললেন যে সংগ্রাম এবং এই সরকারের পায়ে তোলা কিছু ব্যাখ্যা দিয়ে কামাল ভাই, আমার এবং ব্যাখ্যাটা আপনার কাছ থেকে দুর্নীতির একটু পরে নেই। আমরা বকুল ভাই আমাদের সঙ্গে আছেন, তার কাছ থেকে একটু বক্তব্যটা শুনে আচ্ছা, আসি ঠিক আমরা। আছে, নূর আহমেদ ঠিক বকুল, আছে। আপনি নিশ্চয়ই সবার আলোচনায় শুনছিলেন। আমরা আসলে এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত আছি, কিন্তু আমাদের দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা হয়, আমাদের অর্থ পাচারের বাস্তবতা আছে এবং ভোটাধিকারের বাস্তবতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনি আপনার জায়গা থেকে বা আপনার দলের জায়গা থেকে কি ব্যাখ্যা করবেন এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটকে? ধন্যবাদ। বিশেষ করে আমার দুই বন্ধু হায়রুল কবির খোকন এবং এস এম কামাল হোসেন, যারা আমরা 90 সালের ছাত্রগণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলাম এবং 90 সালের 27শে নভেম্বর থেকে শুরু করে 6ই ডিসেম্বর পর্যন্ত যে 3 জোটের রূপরেখার উপরে দাঁড়িয়ে আমরা শেষ পেরেকটি পুঁতেছিলাম এরশাদের পতনের, সেখানে একটা কমিটমেন্ট ছিল এবং সেই কমিটমেন্টের যে জায়গাগুলো আমাদের মধ্যে ছিল, যে এই যে কথাগুলোই আজকে আমরা বলছি, যে আমরা গণশত্রু তালিকা তৈরি করেছিলাম, যারা কালো টাকার মালিক, যারা ঘুষখোর, দুর্নীতিবাজ। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনার কথা বলে প্রথম শর্তটাই আমরা করেছিলাম একটি দল নিরপেক্ষ একটা নির্বাচনের দাবি আমরা করেছিলাম। এই পুরনো কথাগুলো আমি একটু আজকে এই নভেম্বর মাসের শেষ প্রান্তে আমি কথাগুলো মনে করিয়ে দিচ্ছি, কারণ আলোচনাটা সেখানেই চলছে। তা আমি আমার যে বন্ধু দুটো বড় দল করেন এবং তাদের দলের মতাদর্শগত অবস্থান যেখানে, সেখানে তাদের মধ্যে বিতর্ক পাল্টা বিতর্ক, কারণ তারা ক্ষমতায় থাকেন, তাদের বিরুদ্ধে আবার বিরোধী দল হন, এই লড়াইটা তাদের মধ্যে আছে এবং এই লড়াইটা তাদের মধ্যে চলে এবং যে যত পারে জোর করে কিছু কথা বলবে। আর আমি যদি আমার পজিশন থেকে বলি, আমাদের দৃষ্টিভঙ্গি একটু আলাদা এবং আমি যে জায়গা থেকে দেখি, যে আমি দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার সঙ্গে আজকে বাংলাদেশের যে লড়াইটা চলছে কেবল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির পক্ষ নিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, সেই জায়গা থেকে আজকে আমরা বাংলাদেশে বাধ্য হয়েছিলাম আওয়ামী লীগের সঙ্গে একটি জাতীয় জোট করে, 14 দলের একটি জোট করে আমরা কিন্তু একটা লড়াই নেমেছিলাম এবং সেই 14 দলের জোটের 23 দফার কর্মসূচির একটা কর্মসূচি তৈরি করে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু এটাও আমরা পাশাপাশি জানি যে আমরা গাছে আমরাই হয়, সেখানে কমলা নিশ্চয়ই হবে না। আমার কথাটা একটু অন্যরকম শোনাতে লাগতে পারে, কিন্তু এটা গ্রামারের রাজনীতি, গ্রামারের বিষয়, রাজনীতিকে বোঝার বিষয়। একটা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় পুঁজিবাদকে লালন পালন যারা করেন, পুঁজির সঙ্গে যারা যুক্ত থাকেন, সেখানে চোরাচালান, দুর্নীতি এগুলো কিন্তু নিত্য সঙ্গী, এগুলো তার বাইরে যায় না। তো এই নিত্য সঙ্গী চোরাচালানি বা দুর্নীতিবাজ বা কালো টাকা বা লুটেরা টাকা, এটাই কিন্তু পুঁজি তৈরির বিশেষ একটা কায়দা কৌশল এবং এর সঙ্গে এটা যুক্ত থাকবে। এবং এটাও কিন্তু আমরা বাংলাদেশে চাইলেই এটা যে কালকেই পেয়ে যাব তা কিন্তু না। তবে একটা জিনিস আজকে কিন্তু মানতে হবে, যে বাংলাদেশের আজকে একটি উন্নয়নের যে জায়গাটি সামনে সুযোগটা তৈরি হয়েছে, আমাদের মনে হয় যে এই জায়গাটা আমাদের একদিকে যেমন বোঝা দরকার, তেমনি এই উন্নয়নকে বাড়ানোর প্রশ্নে আমাদের কাছে দুর্নীতিটাও দমন করা দরকার। এখন আমাদের যে সরকার আছেন, যারা সরকার চালাচ্ছেন, এই সরকার চালানোর প্রশ্নে আমার আরেক বন্ধু জোনায়েদ সাকিব, আমাদের ছোট ভাই, সে কিছু কথা বললেন, তার একটি দলের অবস্থান থেকে বললেন। আমি কিন্তু একটু জিনিস একটা দিকে পরিষ্কার করতে চাই, সেটা হলো যে এই লুটেরা রাষ্ট্র ব্যবস্থা বা পুঁজিবাদী ব্যবস্থা অবসান না হওয়া পর্যন্ত কিন্তু এই বিতর্কগুলো চলবে, সোনার পাথরবাটি হয় না। অতএব এখানে যারা আজকে রাষ্ট্র পরিচালনা করছেন, আমরা জনগণের জায়গা থেকে দাঁড়িয়ে বলবো দুর্নীতি কমাও, আমরা জনগণের জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যারা লুট করেছে লুটেরাদের বিচার করো।
হ্যাঁ, 2-4টে ঘটনা তো এখানে উদাহরণ হিসাবে এসছে। লুটেরাদের বিচার হয়েছে, বাই দিস টাইম কিছু লোক গ্রেপ্তার হয়েছে। কিন্তু তলা খালি রেখে, তলা ফুটো রেখে পানি ঢাললে নিশ্চয়ই কলসি কোনোদিন ভর্তি হবে না। অতএব সিস্টেম না বদলালে এই লড়াই মানে এই চুরি থামানো যাবে না। তা আমার কথা সেই জায়গাটাই যে সিস্টেম বদলানোর লড়াই যদি আমরা থাকতে পারি, আমরা কিন্তু একদিন হয়তো এই জায়গাটা কামিয়াব হব। আর যদি সিস্টেম বদলাতে না পারি, আমরা কামিয়াব হব না। আমি পাশাপাশি আরেকটা কথা যুক্ত করতে চাই আজকের এই আলোচনার সুযোগ নিয়ে। আমরা যে যে জায়গায় বসে এখন ভাবছি, আবার খোকন ভাইও ভাবছেন, খোকন ভাইয়ের নিশ্চয়ই মনে আছে যে জামাত শিবির বিরোধী লড়াই সেদিন আমরা ছাত্র সংগ্রাম পরিষদ যে ভূমিকা রেখেছিলাম এরশাদের বিরুদ্ধে। আজকে খোকন ভাইদেরকেও বলি যে বদলি খেলোয়াড় দিয়ে না খেলে যদি সরাসরি খেলতেন বাংলাদেশের মাঠে, আমার মনে হয় যে রাজনীতিটা আমরা পাল্টাতে পারতাম। আপনারা আজকে বাবুনগরীর গলায় আমরা শুনি প্রাণীর ভাস্কর্য থাকলে তারা টেনে হিচড়ে নামিয়ে ফেলবেন, এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যকে তারা প্রাণীর ভাস্কর্য হিসাবে চিহ্নিত করে আজকে বঙ্গবন্ধুকে গরু ছাগলের সঙ্গে তুলনা করার মতো পর্যায়ে নিয়ে গেছে, এবং তারা বাংলাদেশকেই মানে না। তো বঙ্গবন্ধুকে মানবে কেন? আজকে পরিস্থিতিটা বাংলাদেশের আজকে এই জায়গায় এসছে, এবং এটার পিছনেও ওই লুটেরা রাজনীতি যুক্ত আছে। এবং শ্রেষ্ঠ লুটেরা আজকে যিনি তকমা পেয়েছিলেন বিশেষ ভবন বানিয়ে, আজকে গোটা জঙ্গিবাদকে যুক্ত করে বাংলাদেশে আজকে বদলি খেলোয়াড় দিয়ে মাঠে নামিয়ে আজকে বাংলাদেশের একটি জায়গা তারা তৈরি করতে চাচ্ছেন, যে জায়গাটি 13ই মেয়ের হাত মানে কে বলে শাপলা চত্বরের সেই খেলায় আবার নতুন করে নেমেছেন। তা আমি আজকের এই আলোচনার সুযোগটা যেহেতু আর সময় পাবো কিনা আমি জানি না, একদিকে আমাদের ভোটের প্রশ্নটাকে আমি আবারও বলছি, বাংলাদেশের রাজনীতিতে ভোটের লড়াইটা কিন্তু বহুদিন ধরেই করতে হবে। আমরা কখনো সুযোগ পেয়েছি, সেটা পেয়ে হারিয়েছি। নূর আহমেদ বকুল, আমরা বিরতি নিচ্ছি, একটা ছোট্ট বিরতির পরে আমরা এসে আরো অনেকক্ষণ কথা বলার সুযোগ পাবো। তখন আমরা এসে যে সমস্ত প্রসঙ্গগুলো এসেছে সেগুলোতে বাড়তি আলোচনা করার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সবাই থাকবেন, বিরতি নিচ্ছি, আমরা ফিরে আসছি একটু পরে, আমরা সবাই একসঙ্গে। আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলছি প্রসঙ্গ রাজনীতি এবং এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। বিরতির আগে আমাদের অনেকগুলো প্রসঙ্গে কথা হয়েছে, এবার আসলে উত্তর নেবার পালা। কি বক্তব্যের প্রেক্ষিতে কোন বক্তব্য আসে সেটি আসলে আমরা শুরু করতে চাই। SM কামাল হোসেন, আপনি একবার সুযোগ নিয়েছিলেন বলার জন্য, তখন আপনাকে সুযোগ দিতে পারেননি। এখন আসলে আপনার কি উত্তর দেবেন আপনি আসলে বক্তব্যের প্রেক্ষাপটে? আমার ভাই সাকিবের কথায় আমার একটি ইতিহাস মনে পড়লো। জি, বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন গোটা বাঙালি যেটি ঐক্যবদ্ধ র্যালি করছেন মহান মুক্তিযুদ্ধে, তখন কিন্তু অতি ডানপন্থীরা এবং অতি বামপন্থীরা সুর একই ছিল। ওরা ফতোয়া দিত যে নারীদের মানে ব্যাপারে মুক্তিযোদ্ধাদের হত্যা করতে, আর অতি বামপন্থীরা বলতো দুই কুকুরের লড়াই। বাংলাদেশ কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ। ৭৫ সালের 15 বঙ্গবন্ধুকে হত্যা করার পর, অবৈধভাবে জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর, সেই সময় কিন্তু জিয়া রহমানের নেতৃত্বে অতি ডানপন্থী অতি বামপন্থীরা জিয়া রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের হত্যার লড়াইয়ে শরিক হয়েছিলেন। যারা গণতন্ত্রের কথা বলে, যারা সমাজতন্ত্রের কথা বলে, ভালো ভালো কথা বলে, তারা কিন্তু সামরিক শাসক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর সেই সাম্প্রদায়িক শক্তি এবং অতি বিপ্লবীরা একই ভাষায় কথা বলে। যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণ যাদের কথায় সাড়া দেয় না। আজকে যেটা বলছেন যে সংগ্রাম করেছিলেন 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি জোট করে, সেদিন আমার ভাই জোনায়েদ সাকিব ওই জোটে যে বক্তৃতা দিয়েছিলেন, ওই জোটে জোনায়েদ সাহেবের বক্তব্য, ওই জোটের অনেক বড় বড় নেতা বলেছিলেন 31 তারিখ সকালে হেঁটে গিয়ে বেগম খালেদা জিয়াকে জেলখানার থেকে বের করে নিয়ে চলে আসবে। 30 তারিখ নির্বাচন হলো, জনগণ তাদের পথে এতই সমর্থন ছিল যে পরের দিন একটি র্যালি করে উনরা বলেন ওই রাত্রে অনিয়ম হয়েছে, ওই রাত্রে ভোট কার্ড চুরি হয়েছে, একটা র্যালি পর্যন্ত করে উনরা নির্বাচন কমিশনে উনরা স্মারকলিপি দেন নেই বা প্রতিবাদ করেননি, ঘরে বসেই রয়েছেন। এই হচ্ছে উনরা। কারণ বাংলাদেশের যারা দেখেন, বাংলাদেশে আজকে আমার বন্ধু নূর আহমেদ বকুল বলল, বাংলাদেশে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে বাংলাদেশের স্বাধীনতা।
এই কথা যারা বিশ্বাস করেন, আমি মনে করি তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। সেই বঙ্গবন্ধু সম্পর্কে যখন মন্তব্য করে, তার ভাস্কর্য সম্পর্কে, যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে, তারা কোন রকম এই বিষয়টাকে মেনে নিতে পারে না। এস এম কামাল হোসেন, আমি একটু বলি যে দেখেন, আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটা অসাম্প্রদায়িক দ্বারা ফিরে যাচ্ছেন। আর আমার ভাই জুনায়েদ সাকিব বলে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি হতে পারে। আমি যে রেফারেন্সটা টেনেছি, আমি বলেছি IRI, এবং আজকে রিপাবলিকান পার্টির একজন সদস্য, সে এই গবেষণা হচ্ছে প্রধান, তারা গবেষণা করেছেন। আগে তো আওয়ামী লীগ গবেষণা করেন নাই। এখন যারা নাচতে দেখতে বেকা, তারা নাচতে মানে চলতে গেলেও বেকা দেখা যাবে, এইটাই স্বাভাবিক। জি এস এম কামাল হোসেন, আপনার কাছে আমি সুযোগ পেলে আবারও একবার আসবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। জুনায়েদ সাকি, যেহেতু আপনার বক্তব্যের প্রেক্ষাপটে তিনি কথাগুলো বলেছেন, সেক্ষেত্রে আসলে আপনার এই প্রসঙ্গে নিশ্চয় উত্তর আছে। জুনায়েদ সাকি, আপনি কি বলতে চান? আমি আসলে খুব বেশি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ এটাই ফ্যাসিবাদের ভাষা, এবং এই যে ক্ষমতার যারা এভাবে থাকেন জনসম্মতি ছাড়া এই ভাষাই তারা বলবেন, তথ্য নিজের মন গড়া ভাবে দিবেন। 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধু যখন ঘুরছেন, তখন দুপুরের লড়াই নামে কোনো জিনিস সামনে আসে না, তাহলে সেটা সঠিক তথ্য না। সেই জায়গায় আমি যাব না। যারা 70 সালে কোন দুই কুকুরের লড়াই কিছু আসে নাই, আপনি জানেন, মুক্তিযুদ্ধের সময় বলছি, আমি মুক্তিযুদ্ধের সময় কথা বলেছেন, আমি চ্যালেঞ্জ করি মাঝে একটা জিনিস 70 সালে কোনো আসে নাই, আপনি 70 সালে বলেছেন। আমি এই জিনিসটা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে সরকারের এটা হচ্ছে একটা, এটাই মানে যে কোনো ধরনের কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের এটা হচ্ছে নিয়ম, যে এবং ইতিহাসে তো এটা নতুন আসে নাই, বহু জায়গায় এটা ঘটেছে। সেটা হচ্ছে তারা যেটা করে, এটা হচ্ছে অপর মানে যখনই তার সমালোচনা আসবে, সেই সমালোচনাকে প্রথমে ভেরিফাই করতে, মানে ব্যাড নেম দেওয়ার চেষ্টা করে, তারপর তাকে দমন করার একটা সহজ রাস্তা করবে। এটা তারা সবসময় করে এসছেন। তারা একটা জামাত শিবিরকে মানে এখানে লড়াই করার নামে বাকি যে কোনো বিরোধিতাকে তারা জামাত শিবিরের সাথে যুক্ত করবেন, এটা তাদের পুরনো মানে ট্যাকটিক্স। এই ট্যাকটিক্স তারা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে যে জামাতকে তারা আরো শক্তিশালী করছেন বর্তমানে, এবং তারা যে আসলে নিজেরাই এই দেশে রাজনীতিকে নাই করে দিয়ে নানা ধরনের দুর্বৃত্তায়ন, দুর্নীতি, এমনকি উগ্রবাদ, ধর্মীয় জঙ্গিবাদের নানান জমিন তৈরি করছেন, এটা খুব স্পষ্ট এখন সকলের কাছে। কিন্তু এইটা আসলে বাড়িয়ে চলবেন এবং তারপরে নিজেরাও ডুববেন, সবাইকে নিয়েই দেশটাকেও ডুবানোর ব্যবস্থা করবেন। কিন্তু ততক্ষণ আসলে আমাদের আর অনেক মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জায়গা নেই। সে কারণে আমরা বলছি যে জনগণের জন্য বাঁচার জায়গাটা এটাই, তার অধিকার প্রতিষ্ঠা করা। যে কোনো ধরনের মানে এই যে গণবিরোধী শক্তির মোকাবেলার রাস্তা হচ্ছে একটা গণতান্ত্রিক কাঠামো, শাসন কাঠামো তৈরি করা, যার মধ্যে দিয়ে কেউ যদি স্বেচ্ছাচারিতা করতেও চায়, সেটা আসলে মানে কাঠামো এবং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সেটাকে ঠেকিয়ে দেওয়া সম্ভব। এখন ধরুন বাংলাদেশে অনুকূল রাজনীতি যে পরিস্থিতিতে যে শাসনটা চলছে, আন্তর্জাতিকভাবে ভূ রাজনীতিতে যে অনুকূল বাস্তবতা ছিল, সেটার কারণে তারা একদিন চালিয়ে গেছেন। আর এই অনুকূল বাস্তবতা কিন্তু চিরস্থায়ী নয়, ফলে সেই বাস্তবতা বদলে যাওয়ার সাথে সাথেই দেশকে যেভাবে বিভাজিত করে ফেলা হয়েছে, এই পরিস্থিতি নিয়ে দেশের ন্যূনতম স্বার্থ রক্ষা করা সম্ভব না। ফলে আন্তর্জাতিক দিক থেকেও আমাদের দেশের ভবিষ্যৎ নানান দিক থেকে সংকটের মধ্যে আছে। সব দিক থেকে জনগণের এটা মানে উপলব্ধি যত দ্রুত সঞ্চারিত হবে যে আমাদের বর্তমানের ভবিষ্যৎ সংকটের মধ্যে, তত দ্রুতই তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। জি জুনায়েদ সাকি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষে আবারও একবার আপনাদের সামনে যুক্ত হব, অল্প অল্প করে যুক্ত হওয়ার চেষ্টা করব আমরা। জনগণের নতুন সংগ্রাম তৈরি হচ্ছে, সেই লড়াই ন্যায্যতার উপর দাঁড়িয়ে চলবে। জি খায়রুল কবির খোকন, আপনার কাছে একটু আসি। আপনি প্রথমে যে বক্তব্যগুলো দিয়েছিলেন, সেগুলো আসলে এস এম কামাল নানাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেই প্রেক্ষাপটে আপনার নিশ্চয়ই উত্তরও আছে। এবং যে কথাটি বলা হচ্ছিল যে আসলে আপনাদের সাংগঠনিক দুর্বলতা, জনগণের বিচ্ছিন্নতা, এই জায়গাটি থেকে আপনারা আসলে কি বলবেন? না, এটা জুনায়েদ সাকি ঠিকই বলছেন যে ফেসিবাদের ভাষা এরকমই হয়, মানে শুধু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মন গড়া কথা, এটা তাদের চিরাচরিত অভ্যাস। আমি সেই ইতিহাসের সেই দিকে যেতে চাচ্ছিলাম না, কিন্তু আমাদের কামাল ভাই যে কথা বলছেন যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম,
তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। যে কথা বলেছেন এটা আমি একটু প্রতিবাদ করছি এই কারণে যে 15ই আগস্ট কিন্তু কু করে শহীদ জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা কু করেছিল খন্দকার মোস্তাক, এবং তিনি মার্শালও জারি করেছিলেন। এটা ইতিহাস সাক্ষ্য দেয়। সেখানে আমার বলার অধিকার রাখে না। 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে এই দেশের সিপাহী জনতারা দেশের অনিবার্য দেশ জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জিয়া রহমান সেদিনকে রাষ্ট্রীয় ক্ষমতা বসানো হয়েছিল। তিনি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আসেন নাই, সেটা ইতিহাস তাই বলে। আর আজকে শুধু বারবার তা সেই ইতিহাসকে টেনে এনে আমরা সেই বিতর্কে জড়াতে চাই না, সেটা ইতিহাস মানে বিকৃত করার কোনো সুযোগ নেই। তার একটি কথা বলছেন যে ওই যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া ভারতে গিয়ে তিনি দেশের স্বার্থে তিনি চুক্তি না করেননি, তিনি নাকি ভুলে গিয়েছিলেন টিসা চুক্তি করতে। কিন্তু আমরা ধরে নিলাম তর্কের খাতিরে এই 12 বছর 14 বছর বলছি যে 2 বছর যে ছিল তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন, সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সামরিক ছত্রছায়ায় তো তারাই ছিলেন। সেটা হলো যে সেইটা হলো আওয়ামী লীগ সরকার হলো তার মানে কি বাই প্রোডাক্ট সরকার। সেই 12 বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা ছিলেন, সেই 12 বছর রাষ্ট্রীয় ক্ষমতা এখনো আছেন। সেই 12 বছরে আপনারা তিস্তা চুক্তি করতে পারলেন না, মূলা ঝুলিয়ে রাখলেন বারবার। সেখানে অনেকবার আমরা মানুষকে অনেক আশা দেখালেন। গত বছর যে চুক্তি হলো একটি চুক্তিও দেশে স্বার্থে করতে পারেননি। সেখানে আমরা দেখলাম যে সীমান্তে প্রতিনিয়ত বা আমাদের বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। ন্যূনতম আমাদের প্রতিবাদ করার ভাষা আমাদের নেই। পররাষ্ট্রনীতি এতই নত জানো, এতই আমাদের মানে চাটা আমরা সরকার হয়ে গেছি এখন, যে আমাদের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ভারতের এই অন্যায়ের প্রতিবাদ করার আমাদের সেই সৎসাহসটা আমাদের নেই। তো শুধু তাই নয়, তা বলছেন যে বিচার বিভাগের কথা বলছেন যে বিচার হয়েছে, সব বিচার হয়নি। আমরা দেখেছি যে সে বিশ্বজিৎ যে বিচার সেখানে অনেক সাজা থেকে অব্যাহতি পেয়ে গেছে, এবং সেখানে সংশয় থাকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির যে বিশেষ বিবেচনা তারা ছাড়া পেয়ে যাবেন। অতীতে হয়েছে এই আওয়ামী লীগ সরকার আমলে 36 জন বিশেষ বিবেচনায় মহান রাষ্ট্রপতি ইয়েতে মহামান্য রাষ্ট্রপতির সরাসরি কৃপায় তার ক্ষমতা বলে সেখানে অনেকেই পার পেয়ে গেছেন, অনেক বড় বড় খুনিরা পার পেয়ে গেছেন। আমি শুধু খালি বলবো সাগর রুনি হত্যাকাণ্ডের 76 বার তদন্ত প্রতিবেদন পেছানো হলো, এটা আমার কথা নয়, এটা জাতীয় দৈনিক গণমাধ্যমগুলি প্রকাশ পেয়েছে। এবং তনু মিতুর ঘটনা আমরা জানি, সর্বশেষ সিনা হত্যার ঘটনা খুব তোলপাড় হয়েছে। আমরা আশা করেছিলাম যে একটি ন্যায় বিচার হবে, কিন্তু তার যে আসামি যে আজকে লেখক প্রদীপরা তারা কোথায়? তারা জামাই আদরে আছেন, তারা সেই তাদের যেখানে তারা কি অবস্থা সব আমরা জানি। তো এই যে আজকে এই হত্যাকাণ্ডের কতটুকু ন্যায় বিচার পাচ্ছে? বিচার বিভাগ কি স্বাধীন? বিচারকরা কি স্বাধীন? যে দেশের প্রধান বিচারপতি তারা বিচার না পেয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, যে বিএনপি ব্যাপত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দোষ প্রমাণিত হওয়ার মানি লন্ডারিং মামলায় প্রমাণিত হওয়ার কারণে আমাদের সময় শেষের দিকে একেবারে আপনার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাহলে আসলে ন্যায় বিচারটা কোথায়? তাই আজকে সামগ্রিক বিচারে এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যেখানে আজকে গণতন্ত্রকে যে স্বাধীনতা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার শেষে একটু আপনাকে সুযোগ আবারও দেওয়ার চেষ্টা করব। আমরা চেতনা এবং স্বাধীনতা অর্জন এবং সমস্ত কিছু বুলন্ডিত করা হয়েছে এই সরকার। নূর আহমেদ বকুল, আপনি আপনার বক্তব্যের সঙ্গে অনেক কিছু যুক্ত করছিলেন, সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক শক্তির উত্থান, পৃষ্ঠপোষকতা, সেই প্রসঙ্গে আপনি কিভাবে শেষ করতে চান আপনার আলোচনাটি? আমার আলোচনা আমি মানে আওয়ামী লীগ বিএনপির বিতর্ক অনন্তকালের বিতর্ক হিসেবেই থাকবে যদি দুটো পার্টির এক্সিস্টেন্স এভাবেই থাকে। আমি সে প্রসঙ্গে আর নতুন করে এই বিতর্কে আমি ঢুকতে চাই না। আমি শুধু একটি কথাই বলি, সামনে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, 50 বছর বয়স হয়ে যাবে বাংলাদেশের। আমরা জনগণের জায়গা থেকে দাঁড়িয়ে যে স্বাধীনতাটা চেয়েছিলাম, যে মুক্তিযুদ্ধ করেছিলাম, যা ভেবেছি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা, এবং সেই সঙ্গে একটা ন্যায্যতা, সমতা, শেষ পরি 4টে মূলনীতির উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ পরিচালনার কথা, আমরা যদি সেই রাষ্ট্র দর্শনের জায়গাটায় পরিপূর্ণভাবে দাঁড়াতে না পারি, এইরকমই বিতর্ক আমাদের করতে হবে। আমি সেই কারণেই আজকে আমাদের বাংলাদেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির প্রকৃত বন্ধু যারা, আজকে সকল বন্ধুদের বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, অনেক কিছুই, ক্ষমতার ভারসাম্য বলেন, লড়াই বলেন, জনগণকে সংগঠিত করা বলেন, অনেক কিছুতেই আমরা এগোতে পারবো। আর আসন্ন বিপদ বাংলাদেশে একটা সবসময় থেকেই যাচ্ছে, কারণ মুক্তিযুদ্ধের পরে 75 সাল কিন্তু একটি আমাদের পিছিয়ে যাওয়া, বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হওয়া। আজকেও কিন্তু বাংলাদেশে আজকের এই সরকারের পরিবর্তে আরেকটি যে আগামীতে সরকার আসবে, সেই সরকার কারা আসবেন, কিভাবে আসবেন, তার খেলাধুলা যদি মাঠে আমরা দেখি, যে কথাটা আমরা বলছিলাম
যে সাম্প্রদায়িক শক্তির মধ্যখান দিয়ে তারা মানে খেয়ে যায় আর কি, শিকার করে বাঘে, খায় হচ্ছে হায়নাতে। তা আমাদের দেশে ব্যাপারটা হয়েছে এরকম, এবং এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে এটা সম্পর্কে আমাদের সজাগ হওয়া দরকার। জি নূর আহমেদ বকুল, আমরা একদম শেষের দিকে, আপনাকে অনেক ধন্যবাদ। শেষ কথাটাই বলে দিই, শেষ কথাটাই বলে দিই যে লড়াইটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধতাটা খুব জরুরি, এবং দক্ষিণপন্থী শক্তির উত্থান রোধের কাজ আমাদের করে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। জি নূর আহমেদ বকুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় আছে আর মাত্র 1.5 মিনিট, আমরা 30 সেকেন্ড করে করে আসলে বাকি তিনজনের সাথে কথা বলতে চাই। এসএম কামাল হোসেন, আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি বলি, আমার বন্ধু খায়রুল কবির কখন বললো জিয়া রহমান সিপাহী জনতার বলে, এটা আপনার প্রধান বিচারপতি রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাইমের একটি লেখা, সেই লেখাটা বিএনপি লিপ্ত করেছিল। সেখানে সুস্পষ্টভাবে উনি বলেছেন যে রাতের বেলা জিয়া রহমান বলেছিলেন সাইন ইট, এবং 10-12 জন অফিসার যে অস্ত্র থেকে ওনাকে সাইন করে জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসে। এটি ইতিহাস। আমি মিথ্যে কথা, খোকন সাহেব যে মিথ্যে কথা বলে গেলে, কোনো মিথ্যা কথা বলি না। মিথ্যে কথার জবাব নোবেল পুরস্কার দেওয়া যায়, মিথ্যে কথা বিএনপি কে নোবেল পুরস্কার, কারণ জন্ম হচ্ছে আমাদের সময় কিন্তু শেষের দিকে। কামাল হোসেন আমি বলছি বিএনপির জন্ম হচ্ছে মিথ্যার মধ্যে দিয়ে। আর এই সরকার ফেসিবাদী না, ফেসিবাদী সরকার হইলে এতগুলো টেলিভিশনে কেউ কথা বলতে পারে। ঠিক আছে, আমরা একটু খারাপ করে খোকন আপনার বক্তব্য শুনি। বলেন আন্দোলন সংগ্রাম করে, আমরা আন্দোলন সংগ্রাম করে লোক নামান না, এদের কাছে জনগণ থেকে বিচ্ছিন্ন টেলিভিশনে এসে খুব ভালো কথা বলা যায়। জি খালিদ কবির খোকন, আপনার কি বক্তব্য, আপনি একটু বলেন। খালিদ কবির খোকন, আপনি ফ্লোর নিয়ে বলেন। আমার জনগণ এদের সাথে নাই, বাংলাদেশের মানুষ লড়াই করে দেশ, জনগণ এদের সাথে নাই, কারণ অতীত বিনিময়ে আমাদের দেশ স্বাধীন করে, একটা স্বাধীন দেশে আমরা মনে হয় একটু পরাধীনতার শৃঙ্খলা আবার আবদ্ধ হচ্ছে, এবং দেশে আজকে যখন মত প্রকাশের স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই। জোনায়েদ সাকি, আপনি আপনার শেষ বাক্যটি বলতে পারবেন, আমাদের সময় একদম শেষের দিকে। জোনায়েদ সাকি, আপনি যদি বলতে চান কিছু। নির্বাচিত হলে জি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো সময় এখানে শেষ হয়েছে। অন্য কোনো দিন এই বিতর্কের বাকি অংশ। সবাইকে শুভরাত।